নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মিমি চক্রবর্তীকে হেনস্থা কাণ্ডে ধৃত ৩ অভিযুক্ত, বনগাঁয় তদন্তে গিয়ে বাধার মুখে পুলিশ। জেলায় ৫ বিধানসভায় সন্দেহজনক ভোটার সংখ্যা ২.৫ লক্ষের বেশি। মাঘের শেষ বেলায় উধাও ভরপুর শীতের আমেজ, দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার নতুন ভিডিও ঘিরে নতুন জল্পনা, উঠে আসছে ৩ সম্ভাবনা তত্ত্ব। অগ্নিদগ্ধ গোডাউনে উদ্ধার আরও ৪টি দেহাংশ, আনন্দপুরে মৃত বেড়ে ২৫। খাচ্ছিলেন চটপটা স্ট্রিট ফুড, শেষ হতেই মাথায় হাত, একই এত ব্যাংকের কাগজ, সইও করা। জ্যোতি বসুর রেকর্ড ভাঙেন মমতাই, ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের। নাম না করে ভারতকে হুঁশিয়ারি, ভবিষ্যতে যুদ্ধের উদ্দেশ্যে বড় দাবি আসিম মনিরের। অবসরের পর ২৬-এর নির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাজীব কুমার। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, কেন এলেন না মমতা? নাজিরাবাদ থেকেই প্রশ্ন শুভেন্দুর। গানের মঞ্চ ছেড়ে রাজনীতির পথে অরিজিৎ সিং, জল্পনায় তোলপাড় বাংলা। অজিত পাওয়ারের মৃত্যুর পরে বিতর্কিত মন্তব্য মমতার, পাল্টা দিলেন কঙ্গনা রানাওয়াত। মাঠে নামার জন্য প্রস্তুত এমএসটি, জল্পনা শুরু এখন থেকেই, উঠবে মাহিঝড়। সরকারি অফিসে কর্মচারীদের বাধ্যতামূলকভাবে পরে আসতে হবে খাদির পোশাক, নয়া বিধি চালু রাজ্য সরকারের। হিন্দু মরেছে তাই আসেনি, রোহিঙ্গা হলে আসত। আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল নিয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এবার শিশুদের জন্য সমাজ মাধ্যম নিষিদ্ধ করতে চলেছে ভারত, আসক্তি কাটাতে অনলাইন ক্লাস কমানোর ভাবনা। 1 বছরে শুধু চাকরির মেলা থেকেই 2 কোটি কর্মসংস্থান, বেকারত্বের হার কমেছে জানালো কেন্দ্র। বড় চমক উত্তরপ্রদেশের, 15 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীর জন্য দুর্দান্ত ঘোষণা যোগী আদিত্যনাথের। জেলবন্দি প্রেমিকের জন্মদিন, দেখা করতে গিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন তরুণী, উঠছে হাজারো প্রশ্ন। পাহাড়ে ম্যাগি বিক্রি করে 1.5 লাখ আয়, ভিডিও দেখে চাকরি ছাড়ার ইচ্ছে প্রকাশ নেটিজেনদের। স্বামীর বাইরে থাকা সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ, রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল। ভোটের আগে স্কুলে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা এসএসসির। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন হুমায়ুনের, বিরাট খেলায় ঘুরিয়ে দেবেন ভোটের অঙ্ক, বঙ্গ রাজনীতিতে আলোড়ন। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নয়, আলোচনায় আগ্রহী আমেরিকা, যুদ্ধ এড়ানোর ইঙ্গিত ট্রাম্পের। ইনস্টাগ্রাম থেকে হঠাৎ উধাও বিরাটের অ্যাকাউন্ট, বিরতি নাকি অন্য কিছুর ইঙ্গিত, চিন্তায় অনুরাগীরা। বাংলাদেশে জোর জল্পনা, ভোটের পরও আরও 6 মাস ক্ষমতায় থাকবেন ইউনূস, কি বলছে অন্তর্বর্তী সরকার? আবার বড় নাশকতার হুমকি কাশ্মীরে, প্রাণে মারা ছক লস্করের, এলো সরাসরি চিঠি। প্রাপ্য চাকরি ও সম্মান না পেলে লড়াই, মালদার রথবাড়িতে রাজন্না হালদারের হুঙ্কার। বেড়েছে কর্মসংস্থান, শক্তিশালী রিজার্ভ, বলছে ইকোনমিক সার্ভে। টালমাটাল পরিস্থিতিতেও ভারত এগোচ্ছে তরতরিয়ে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠান করতে আসেন প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনেক রাত হয়ে যাওয়ায় স্বভাবতই অসন্তুষ্ট হন উদ্যোক্তা থেকে শ্রোতারা। শেষমেশ রাত 12টা নাগাদ মিমির অনুষ্ঠান চলাকালীন উদ্যোক্তারা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। গত রবিবার বনগাঁর এই অনুষ্ঠানে অপমানিত ও হেনস্থার শিকার হয়েছেন, এই অভিযোগ এনেই ইমেল মারফত বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তবে এলাকায়
ঘটনায় তদন্ত করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। ধৃতদের মধ্যে রয়েছেন নামকরা জ্যোতিষী তনয় শাস্ত্রী, তার ছেলে এবং এক প্রতিবেশী। তনয় শাস্ত্রীর নামে এফআইআর দায়ের হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ঢাকাপাড়া এলাকায় তনয় শাস্ত্রীর বাড়িতে যায়। অভিযোগ, সেই সময় স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশের সঙ্গে বচসা হয় এলাকার বাসিন্দাদের। শেষমেশ মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীকে হেনস্থার বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে তনয় শাস্ত্রীর আইনজীবী মনোজ কুমার সাহা বলেন, কোনো নোটিশ ছাড়াই পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে গ্রেপ্তার করেছে। তবে সব অভিযোগই জামিনযোগ্য, ফলে তিনি সহজে জামিন পেয়ে যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক মহিলা বলেন, রাত 12টার পর অনুষ্ঠান করার পুলিশি অনুমতি ছিল না, তাই উদ্যোক্তাদের তরফে 12টার সময় অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। মিমি চক্রবর্তী নিজে দেরি করে এসে এখন মিথ্যে অভিযোগ এনেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু দীর্ঘমেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের আর কেউ স্পর্শ করতে পারবেন না। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ার এক জনসভায় দাঁড়িয়ে এই দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার মতে, মমতার একের পর এক জনমুখী প্রকল্পের কারণেই বাংলার মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করবেন এবং গতবারের চেয়েও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে শাসক দল। এদিন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই সভা ভিড় ছিল চোখে পড়ার মতো। দিন কয়েক আগেই এই এলাকায় সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন কার্যত তার পাল্টা চ্যালেঞ্জে ফুলিয়ার রাজপথ ভরিয়ে দেয় তৃণমূল কর্মীরা। সেই মঞ্চ থেকেই কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বলেন, যে দল আমাদের ত্যায্য বা বাতিল নেতাদের উপর ভরসা করে চলে, সেখানে পুরনো বিজেপি কর্মীদের কোনো মর্যাদা নেই। নিজেদের সম্মান রক্ষার্থেই মানুষ আর বিজেপিকে ভোট দেবেন না। রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিনের সভায় কুণাল ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর সিং, জেলা নেত্রী রিক্তা গুহ, বিধায়ক বজ্রকিশোর গোস্বামী এবং শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। সভায় এসআইআরে শ্রমিক মৃত্যু নিয়ে বিজেপির নীরবতাকেও তীব্র আক্রমণ করেন কুণাল। তার অভিযোগ, মানুষের বিপদে বিজেপি নেতাদের কোনো সহানুভূতি থাকে না, তারা কেবল রাজনীতি করতেই ব্যস্ত। দলীয় সভার পাশাপাশি এদিন শান্তিপুর স্টেডিয়ামে এবি কাপের উদ্বোধনও করেন কুণাল ঘোষ। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে নদিয়ায় সংগঠনকে চাঙ্গা করতেই এই হাই ভোল্টেজ সভার আয়োজন করা হয়েছিল। সম্প্রতি খাস কলকাতার বুকে নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর মানুষের মৃত্যু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচি করছেন, কিন্তু তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কি তার সেখানে যাওয়া কর্তব্যের মধ্যে পড়ে না? তিনি দিল্লি যাওয়ার কথা ভাবতে পারেন, তিনি বিভিন্ন জায়গায় রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মসূচি করতে যেতে পারেন, কিন্তু এত মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও খাস কলকাতার বুকে তিনি কেন এই এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দিতে পর্যন্ত পারলেন না? এই প্রশ্ন এতদিন তুলতে শুরু করেছিল বিরোধীরা। আর আজ প্রশাসনের পক্ষ থেকে বহু বাধার সত্ত্বেও বিজেপি বিধায়কদের নিয়ে এই নজিরাবাদে পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসময় এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন যেখানে মানুষ বিপদে পড়তেন সেখানেই তিনি পৌঁছে যেতেন। এমনকি খরা হোক বা বন্যা, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সমবেদনা দিতে দেখা যেত তাকে। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি সবকিছুর পরিবর্তন হয়ে যায়? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভরসা করে ক্ষমতায় বসিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন এলাকায় পৌঁছে গেলেন না? এটা যদি অন্য কোনো জায়গায় হতো তাহলে হয়তো তার পৌঁছে যেতে সময় লাগতো, সেক্ষেত্রে হয়তো প্রশাসনের পক্ষ থেকে নানা যুক্তি দেওয়া হতো। কিন্তু খাস কলকাতার বুকে যখন তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর সেইখানে পৌঁছে যাওয়াটা যে অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেই কথা সকলে বলতে শুরু করেছেন। আর আজ নাজিরাবাদে পৌঁছে মুখ্যমন্ত্রীকে আরও চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সূত্রের খবর, কিছুক্ষণ আগেই 163 ধারা থাকলেও বিজেপি বিধায়কদের নিয়ে নাজিরাবাদ পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, এখানে মৃত্যু মিছিল মুখ্যমন্ত্রী আসেননি, ওনার বাড়ি 10 কিলোমিটারের মধ্যে, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক প্রধান।
বিশেষজ্ঞরা বলছেন, উচিত কথাই বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি তো রাজ্যের প্রশাসনিক প্রধান। এত বড় ভয়াবহ ঘটনা ঘটে গেল, এতজন মানুষ স্বজন হারানোর ব্যথায় কাতর হয়ে রয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে গেলে কি খুব ক্ষতি হতো? তিনি বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারছেন, কিন্তু স্বজনহারা মানুষদের পাশে দাঁড়িয়ে যদি সান্ত্বনা দিতেন তাহলে তো তারা অনেকটাই বল পেতেন। কিন্তু সেই কাজ কেন মুখ্যমন্ত্রী করতে পারলেন না, প্রশ্ন তুলছে বিরোধীরা। গতকাল সকালে এক মর্মান্তিক খবরে ঘুম ভাঙে গোটা দেশবাসীর, যেখানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। সকলেই শোক প্রকাশ করেন, কিন্তু সেই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেন তাতে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। এমন শোকের সময় এই মৃত্যু নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ প্রকাশ, এবং তার ফলেও তিনি যে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তা কি সত্যিই কাঙ্ক্ষিত, তা নিয়ে খোঁচা দিতে শুরু করে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই পাল্টা তাকে কটাক্ষ করলেন বিশিষ্ট অভিনেত্রী তথা বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত। প্রসঙ্গত, গতকাল বিমান দুর্ঘটনায় প্রাণ হারান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই শোক জ্ঞাপন করেন। সকলেই গোটা ঘটনায় অত্যন্ত মর্মাহত। কিন্তু যখন সকলেই শোক জ্ঞাপন করছেন, যখন সকলেই এই মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন, তখন সেখানেও রাজনৈতিক ফায়দা নিতে ছাড়ছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করে বিরোধীরা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অজিত পাওয়ারের এই মৃত্যুর সঙ্গেও কি তিনি রাজনৈতিক যোগ দেখতে চাইছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। তবে এমন একটি সময় তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তার বিরুদ্ধে সোচ্চার হলেন কঙ্গনা রানাওয়াত। এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, সকাল সকাল এত বড় দুর্ঘটনা, আমরা সকলেই স্তম্ভিত। সংসদেও সকলের মুখে একটাই আলোচনা, সকলেই হেলিকপ্টারে চেপে যাত্রা করেন, আমরাও করি। তাই এই সময় দাঁড়িয়ে এই ধরনের নিম্নরুচির মন্তব্য ওনার একটু সংযমী হওয়া উচিত। অনলাইন ক্লাস করার জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভার্চুয়াল জগতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত সেই সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়গুলিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ফ্রান্স। একই পথে হাঁটছে ইংল্যান্ডও। এবার ভারতের শিশুদের সমাজ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি হওয়ার ইঙ্গিত। বৃহস্পতিবার সংসদে সরকারের তরফে সমীক্ষা প্রতিবেদনে জানানো হয়, অনলাইন আসক্তি কমাতে অনলাইন ক্লাস কমানো উচিত। অনলাইন ক্লাস করার জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভার্চুয়াল জগতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত সেই সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়গুলিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রে বিকল্প সহজতর সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জুয়া ও অনুপযুক্ত বিজ্ঞাপন সম্পর্কেও সতর্ক করা হয়েছে। সাইবার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পরামর্শ, নির্দিষ্ট স্ক্রিনিং টাইমের ভার্চুয়াল জগতের বাইরে বিভিন্ন কাজে উৎসাহ যোগানোর পরামর্শ দেওয়া হয়েছে সমীক্ষায়। সেই সঙ্গে বার্তা, অভিভাবক অভিভাবিকাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব যেন শিশুদের ব্যবহারে সহজলভ্য না হয়। নাবালক নাবালিকাদের অনলাইন আসক্তি ছাড়ানোর জন্যই অভিভাবক অভিভাবিকাদের জন্য কর্মশালা আয়োজনের কথাও বলা হয়েছে। অনলাইন আসক্তি কমলে যৌনতা, হিংসার মতো আচরণ রোধ সম্ভব বলেও মনে করা হচ্ছে। বিধানসভা ভোটের আগে স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হবে। নবান্নের তরফে রাজ্যের স্কুল ও শিক্ষা দপ্তরকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 1 মার্চ গ্রুপ সি ও 8 মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। মোট 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করেছেন। প্রত্যেকটি পরীক্ষার জন্য 1,500-এর বেশি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন। দুদিন মাধ্যমিক পরীক্ষার মতোই পরীক্ষা নিতে হবে এসএসসিকে। নবান্নের অনুমোদন চেয়েছিল এই পরীক্ষার জন্য। স্কুল শিক্ষা দপ্তরকে সেই অনুমোদন নবান্ন দেয়। গ্রুপ সি পদে 2,989 এবং গ্রুপ ডি পদে 5,488 জন শূন্য পদ রয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির বড় সুযোগ বেকারদের কাছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। মার্চ মাসে 2টি রবিবার এই পরীক্ষা নেবে এসএসসি। কোন কোন জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলি হবে নবান্নের অনুমোদন পাওয়ার পর তা নিয়ে খুব শীঘ্রই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
পরীক্ষা কেন্দ্রগুলিতে করা পুলিশি পাহারার পাশাপাশি ক্লোজ সার্টিক ক্যামেরার বন্দোবস্ত রাখা হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তার পাশাপাশি এই পরীক্ষাকে কেন্দ্র করে সমস্ত ধরনের বিভ্রাট এড়াতে থাকবে উপযুক্ত নজরদারি ব্যবস্থা। গোটা রাজ্যে চোরের নির্বিঘ্নে মার্চ মাসের 2টি রবিবার গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ করতে প্রস্তুতি নিতে শুরু করল এসএসসি। আজ শুক্রবার 30 তারিখ। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।